চায়নার বহু বছর পুরনো ছোট্ট একটি দোকান, যে দোকানটি ছিল কিম নামক একজন দক্ষ রাঁধুনি। কিম মূলত ক্রিস্টাল কেক নামক অনেক স্পেশাল একটি রেসিপি তৈরি করতে পারত, যেটা স্বাদ যেন পৃথিবীর যে কোনো খাবারের স্বাদকেও হার মানিয়ে দেয়। এজন্য কিমের এই বিশেষ কেক সমস্ত জায়গাতেই অনেক বেশি জনপ্রিয় ছিল। তবে কেক তৈরির পেছনে ছিল খুবই সিক্রেট একটি রেসিপি, যেটা কিম ছাড়া পৃথিবীর কেউ জানত না। তবে এই পৃথিবীতে কিমের আপন বলতে ছিল শুধুমাত্র তার একটি ছেলে, আর কিম নিজেদের জীবনযাপনের জন্য তার ছেলেকে নিয়ে তাদের ছোট্ট দোকানটি পরিচালনা করত। কিন্তু তারপরও কিম কখনোই নিজের ছেলের সাথেও তার কেকের রেসিপি শেয়ার করত না। তাই আস্তে আস্তে তাদের বাবা ছেলের সম্পর্কের মধ্যেও ফাটল তৈরি হয়ে যায়। এমনকি এক পর্যায়ে কিমের ছেলে রাগ করে তাকে ফেলেই চলে যায় শহরে। এতে বাবা ছেলের মাঝে তৈরি হয়ে যায় বিশাল বড় এক দূরত্ব। আমরা তো প্রতিনিয়ত অনেক ধরনের রান্নার মুভির গল্প দেখে থাকি, কিন্তু আজকের এই গল্পটি এত বেশি ইমোশনাল যে গল্পটি দেখতে দেখতে কখন যে আপনার চোখে অশ্রু চলে আসবে সেটা আপনি বুঝতেই পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনযুদ্ধে হার না মানা একজন রাঁধুনির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার একটি ছোট্ট গ্রামে, যেখানে আমরা জিয়ানসান নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। তার বাবার একটি কেকের দোকান রয়েছে, আর জিয়ান সবসময় তার বাবাকে বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। এরপর দেখা যায় জিয়ান কিছু চাল ধুয়ে সেগুলোকে এখানে গুঁড়ো করছিল। এরপর তার বাবা সেই গুঁড়োগুলো দিয়ে আটা তৈরি করে ফেলে। এই সুযোগে জিয়ান একটি মশলা রান্না করে ফেলে। এবার বাবা ছেলে দুজন মিলে আটা মাখতে থাকে। এরপর সেগুলোকে ছোট ছোট কেকের আকারে কেটে চুলোয় বসিয়ে দেয় জিয়ান। তবে এমন সময় জিয়ানের বাবা জিয়ানকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে, কারণ কেকের বাকি কাজটি সে নিজেই করতে চায়। আসলে জিয়ানের বাবা তারই কেকের রেসিপি কখনোই কাউকে শেয়ার করতে চায় না, তো এজন্য সে জিয়ানকে বাহিরে বের করে দিয়ে সেখানকার দরজা বন্ধ করে দেয়। এদিকে জিয়ান বাহিরে গিয়ে স্মোক করতে করতে তার বন্ধুর সাথে কথা বলতে থাকে। সে এখানে তার বন্ধুকে বলে, আমার বাবা কেমন যেন অদ্ভুত একজন মানুষ, আর অনেক অদ্ভুত তার নিয়ম কানুন। আমি তো তারই সন্তান, কিন্তু তারপরও সে তার রেসিপি আমাকে পর্যন্ত শেয়ার করতে চায় না। এদিকে রান্নাঘরের ভেতরে জিয়ানের বাবার রান্না শেষ হয়ে যায়, এজন্য সে দরজা খুলে দেয়। জিয়ান তখন দ্রুত তার সিগারেট লুকিয়ে ভেতরে চলে যায়, আর ভেতরে গিয়ে সে কেকের বাকি কাজ শেষ করে সেটাকে বেসমেন্টে রেখে দেয়। এবার পরের দিন সকাল ৮টার সময় দেখা যায় তাদের দোকানের সামনে অনেক কাস্টমার ভিড় জমিয়ে ফেলেছে, আর তারা এখানে কেক কেনার জন্য চেঁচামেচি শুরু করে দিয়েছে। আসলে তাদের দোকান প্রতিদিন সকাল ৮টার সময় খোলা হয়, তবে দোকান খোলার আগেই এখানে কাস্টমার এসে দাঁড়িয়ে থাকে, কারণ তাদের দোকানের কেক ছিল খুবই টেস্টি। যারাই একবার এখান থেকে কেক কিনে খায় তারা এই কেকের স্বাদ কোনোদিনও ভুলতে পারে না। তাই তারা বারবার এই দোকানে কেক খাওয়ার জন্য ফিরে আসছে। এই জন্য দিনের পর দিন তাদের এই দোকানের জনপ্রিয়তা বেড়েই চলেছে। আর তারা মূলত তাদের দোকানে যে কেকটি বিক্রি করছে সেই কেকটির নাম হচ্ছে ক্রিস্টাল কেক। এটি মূলত একটি ঐতিহ্যবাহী খাবার, যা কিনা শুধুমাত্র জিয়ানের বাবাই তৈরি করতে পারে। এদিকে প্রতিদিন সময় মতো দোকান খুললেও আজকে জিয়ানের দোকান খুলতে দেরি হয়ে গিয়েছে, তাই সে দ্রুত এসে দোকানের শাটার খুলে দেয়। আর সে সমস্ত কাস্টমারদেরকে লাইনে দাঁড়াতে বললে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এরপর জিয়ান এখানে গুণে দেখতে পায় যে এখানে কেকের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি, কারণ তার বাবা খুব বেশি কেক বানাতো না, প্রতিদিন সে 2 ট্রে কেক বানাতো। এজন্য জিয়ান পেছনে থাকা মানুষদেরকে বলে, তোমরা কেক নিতে চাইলে কাল সকালে দ্রুত চলে আসবে। কিন্তু এসব শুনি সেই সমস্ত কাস্টমারদের মন খারাপ হয়ে যায়। এবার জিয়ানের বাবা সেখানে কেক নিয়ে আসে, আর ক্রেতারা এখানে জিয়ানের বাবার এই কেকের অনেক সুনাম করছিল। তবে জিয়ানের বাবার একটি নিয়ম ছিল, সে শুধুমাত্র একজনের কাছে একটি কেকই বিক্রি করত, যাতে করে বেশি সংখ্যক মানুষ কেক নিতে পারে। তো এখানে একজন কাস্টমার 2টো কেক নিতে চায়। সে এখানে বারবার জিয়ানের বাবার কাছে অনুরোধ করতে থাকে, কিন্তু জিয়ানের বাবা তাকে সঙ্গে সঙ্গে নিষেধ করে দেয়। তবে সেই ক্রেতা তাকে দ্বিগুণ টাকা দিতেও রাজি হয়, কিন্তু জিয়ান তখন তাকে বলে, এটা আসলে আমাদের দোকানের নিয়ম, এই নিয়ম আমরা কখনোই ভাঙব না, আর টাকার কাছে আমার বাবার আদর্শ কখনোই বিক্রি হবে না। এসব শুনে সেই কাস্টমার তখন একটি কেক নিয়ে চলে যায়। এভাবেই মুহূর্তের মধ্যেই তাদের সমস্ত কেক বিক্রি হয়ে যায়। এমন সময় সেখানে 2জন ছেলে চলে আসে, আর তারা এখানে কেক না পাওয়া লোকদেরকে বলে, সামনেই হুবহু একই কেকের দোকান খোলা হয়েছে, যেটা কিনা আজকেই প্রথম খোলা হয়েছে, সেখানেও আপনারা ঠিক একই স্বাদের কেক পেতে পারেন। লোকগুলো তখন ছেলেগুলোর কথায় সেখানে চলে যায়। আর জিয়ান এটা দেখে তার বাবাকে জিজ্ঞাসা করে, এটা কি হলো বাবা? যদি সত্যিই নতুন আরেকটি দোকান হয় তাহলে তো আমাদের বিজনেসে লস হয়ে যাবে, তখন কেউ যদি আমাদের কাছ থেকে কেক না কিনতে আসে। কিন্তু এসব কথা শুনে তার বাবা চুপচাপ থাকে, সে একটি কথাও বলে না। জিয়ানের এতে ভীষণ রাগ হয়। জিয়ান আসলে তার বাবার এই ধরনের স্বভাবগুলো একদমই পছন্দ করে না। এবার পরের দৃশ্যে দেখা যায় জিয়ান তার যে বন্ধুর সাথে সেদিন মোবাইলে কথা বলছিল সে তার সেই বন্ধুকে নিয়ে সেই নতুন কেকের দোকানে চলে যায়।
জিয়ান আসলে দেখতে চাইছিল দোকানটি কেমন হয়েছে আর সেখানকার কেকগুলোই বা কেমন। জিয়ান এবং তার বন্ধু সেখানে তাদের বানানো কেকও নিয়ে যায়। আর এখন তারা যে নতুন দোকানটিতে এসেছে এটা মূলত জিয়ানের বাবার চাচাতো ভাইয়ের দোকান। তো এখানে এসে জিয়ান এবং তার বন্ধু দেখতে পায় যে তারাও এখানে ঠিক জিয়ানের বাবার মতোই ক্রিস্টাল কেক বানিয়ে বিক্রি করার চেষ্টা করছে, কিন্তু তাদের কেকের মধ্যে সেই আসল স্বাদ ছিল না যেটা জিয়ানের বাবার কেকের মধ্যে রয়েছে। এখানে জিয়ানের চাচা জিয়ানকে রাগানোর জন্য বলে, তুমি নিশ্চয়ই এখানে আমার তৈরি কেকের স্বাদের বিচার করতে এসেছো তাই না? কিন্তু তুমি এই কেকের মূল্য কি বুঝবে? তুমি এতগুলো বছর ধরে তোমার বাবার সাথে কাজ করছো, অথচ আজ পর্যন্ত তুমি নিজেই এই কেক পারফেক্ট ভাবে তৈরি করতে পারো না, আর এখন এসেছো আমার কাজের উপর বিচার করতে তাই না? একথা শুনে যদিও জিয়ানের ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু সে এখানে কিছুই বলে না। অন্যদিকে আমরা জিয়ানের বাবাকে দেখতে পাই। জিয়ানের বাবার নাম ছিল মিস্টার কিম। তো কিম এখানে একটি নৌকাতে করে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। সে একটি নদী পার করে একটি জঙ্গলের ভেতরে চলে যায়। অন্যদিকে জিয়ান তার বন্ধুর সাথে পাহাড়ের চূড়ায় বসে গল্প করছিল। জিয়ানের এই বন্ধুর নাম ছিল জিহুক। তো তারা এখানে জিয়ানের বাবা কিমের পুরাতন দোকান নিয়ে কথা বলছিল। জিহুক এখানে বলে, জানিস বন্ধু, আমার এই গ্রামে থাকতে একদমই ভালো লাগছে না, আমি পুরো পৃথিবীটা ঘুরে দেখতে চাই। এরপর সে জিয়ানকে আরো বলে, আচ্ছা জিয়ান, তোর কি ইচ্ছে করে না যে ছোট জায়গা থেকে বেরিয়ে অনেক বড় কিছু হতে? আমার কাছে একটি আইডিয়া আছে, চল আমরা মুভিতে কাজ করি। আমার চাচাতো ভাই মুভিতে অনেক বড় পদে রয়েছে, তার কাছে গেলেই আমাদের কেরিয়ার অনেক উপরে চলে যাবে। তাই আমরা সেখানে তার সঙ্গে কাজ করতে পারি, এবং এতে টাকাও কিন্তু কম নয়। একবার কেরিয়ার দাঁড়িয়ে গেলে আমরা কোটি কোটি টাকা উপার্জন করতে পারবো। এই কথা শুনে জিয়ানের মনেও এক বড় স্বপ্ন তৈরি হয়ে যায়। এবার পরের দিন কিম কেক তৈরি করছিল। এমন সময় জিয়ান সেখানে যায়। কিম তখন তাকে সেখান থেকে দ্রুত বেরিয়ে যেতে বলে। জিয়ানও তখন বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে চুলো থেকে একটি গন্ধ অনুভব করে। তাই সেটা সে দেখতে গেলে তার বাবা তাকে আটকায় এবং তাকে বলে, আমি না তোকে বেরিয়ে যেতে বলেছি? কিন্তু জিয়ানিতে কিছুটা রেগে যায় আর সে তার বাবাকে বলে, আচ্ছা বাবা, আমি তো ছোটবেলা থেকেই তোমার সঙ্গেই কাজ করি, কিন্তু আমি আজ পর্যন্ত তোমার মতো কেক বানানো শিখতে পারলাম না। তুমি কখনোই আমাকে এটা শেখাওনি। তুমি কি জানো, আমি সব সময় অপেক্ষায় থাকি যে তুমি কবে নিজে থেকে আমাকে এই রেসিপি শেখাবে। কিন্তু কিম এতে রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং তাকে রান্নাঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। জিয়ানিতে রেগে গিয়ে তার বাবাকে অনেক কথা শোনায়, এমনকি সে রান্নাঘরের দরজায় লাথি মেরে সেখান থেকে চলে যায়। এরপর সেদিন রাতের বেলা জিয়ান তার বন্ধু জিহুকের সাথে বসে ড্রিঙ্ক করছিল, আর সে জিহুককে তার মনের সব কষ্টের কথা বলছিল। জিয়ান এখানে জিহুককে বলে, জানিস জিহুক, আমার কাছে মনে হয় না যে আমার বাবা আমাকে ভালোবাসে। আচ্ছা, তুই তো সবই জানিস যে আমার বাবা একটি রেসিপির জন্য আমার সাথে কেমন ব্যবহার করে। তোর কাছে কি মনে হয় যে একজন সত্যিকারের বাবা তার সন্তানের সাথে এমন করতে পারে? এমনকি আমার বাবা সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, অথচ ছোটবেলা থেকে আমি তাকে তার কাজে কতটা সাহায্য করি। যেখানে অন্যান্য ছেলেরা এই বয়সে আনন্দ ফুর্তি করে সময় কাটায়, সেখানে আমি সবসময় আমার বাবার পেছনেই পড়ে আছি। তারপরও যেন আমি আমার বাবার মন জয় করতে পারছি না। এসব কথা বলে জিহুক তখন তাকে সান্ত্বনা দেয়, আর এখানে সে তাকে আবারও গ্রাম ছেড়ে শহরে গিয়ে মুভিতে কাজ করার কথা বলে। এতে জিয়ান অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে সেখানে একসঙ্গে গান গাইতে থাকে। তবে এমন সময় সেখানে জিয়াও নামের একটি মেয়ে চলে আসে। এদিকে জিয়াওয়ের সাথে অন্য আরেকটি ছেলে কথা বলছিল। জিয়ান তখন জিহুকে গিয়ে ছেলেটিকে সরিয়ে দিতে বলে, কারণ জিয়ানের কাছে জিয়াওকে বেশ ভালো লেগেছিল। জিহুক তখন সেখানে গিয়ে কৌশলে সেই ছেলেটিকে সেখান থেকে সরিয়ে দেয়। তবে সঙ্গে সঙ্গে জিয়াও সেখান থেকে চলে যায়। এদিকে বাড়ি ফেরার পথে জিয়াও জিয়ানকে দেখতে পায়। জিয়ান একটি গাছের নিচে দাঁড়িয়ে স্মোক করছিল। এমন সময় জিয়াও তার কাছ থেকে জানতে চায় যে সে এখানে স্মোক কেন করছে আর সে এখানে কেন দাঁড়িয়ে আছে। জিয়ান তখন তাকে বলে যে সে যে টি ফার্মে কাজ করছে সে সেই ফার্মে যাওয়ার জন্যই এসেছে, কারণ সে সেই ফার্ম থেকে কিছু কাঠ নিতে চায়। তবে এটা মূলত ছিল জিয়াওর সঙ্গে কথা বলার বাহানা। তো জিয়াও তখন তাকে বলে, আমাকে বোকা বানাচ্ছেন কেন? আর আপনি কেক বানান তাই না? জিয়ান বলে, হ্যাঁ, আমি ক্রিস্টাল কেক বানাই। জিয়াও তখন অবাক হয়ে বলে, আপনি ক্রিস্টাল কেক বানাতে পারেন? জিয়ান বলে, হ্যাঁ, তুমি চাইলে তোমাকে আমি সেটা বানিয়ে খাওয়াতে পারবো। তবে তুমি আমাকে এমন আপনি আপনি করে বলছো কেন? বয়সে হয়তো তুমি আর আমি সমান সমানই হব। এসব বলতে বলতে তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটি বন্ধুত্ব হয়ে যায়। জিয়াও তখন জিয়ানের সঙ্গে ক্রিস্টাল কেকের ব্যাপারে কথা বলতে বলতে একসঙ্গে হাঁটতে থাকে। এবার পরের দিন সকালবেলা দেখা যায় জিয়ানের বাবা কিম যখন মুখ ধুচ্ছিল তখন তার প্রচন্ড কাশি হচ্ছিল। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছিল কিম কিছুটা অসুস্থ। তবে এমন সময় জিয়ান এসে কিমকে সামলে নেয়। এরপর কিম তার ছেলে জিয়ানকে তার চাচার মেয়েকে দেখতে যেতে বলে।
কারণ কিম চাইছিল তার ছেলে বিয়ে করে সেটেল হয়ে যাক। কিন্তু জিয়ান তার বাবাকে বলে তার এসবের সময় নেই। কিম তখন তাকে বলে, আমি তোর কোনো কথা শুনতে চাই না, তোকে আমি যেটা বলেছি সেটা কর। জিয়ান আবার তার বাবার কথা সহজে ফেলতে পারে না, তাই সে তার বাবার কথা রাখতে বিকেলবেলা তার চাচার বাসায় চলে যায়। আর এখানে আমরা জানতে পারি যে জিয়া মূলত তার চাচাতো বোন। তো সেখানে গিয়ে জিয়ান সেখানে একটি বক্সিং ব্যাগ পেয়ে যায়, আর সে সেখানে সেটা দিয়ে বক্সিং করতে থাকে। এরপর আমরা জানতে পারি যে জিয়া মূলত ট্রেনের চাকরি করতে চায়, কিন্তু তার ভয় ছিল যে সে সেখানে চান্স নাও পেতে পারে, কারণ ট্রেনের চাকরি ছিল একটি গভর্নমেন্ট জব, যেটা গ্রামের একজন সাধারণ মেয়ের কাছে পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। এসব কথা জানতে পেরে জিয়ান তখন তাকে সান্ত্বনা দেয় এবং তাকে দুষ্টুমি করে বলে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, যদি অনেক চেষ্টা করার পরও তুমি চাকরি না পাও তাহলে তুমি আমার সাথে আমাদের দোকানেই থেকে যেও। এই বলেই জিয়ান জিওয়ের হাত ধরে ফেলে, আর তারা এখানে একে অপরের কাছাকাছি চলে আসে। কিন্তু ঠিক তখনই সেখানে কিম এসে হাজির হয়, আর কিম এখানে তার ছেলের এমন কাণ্ড দেখে লজ্জা পেয়ে যায় এবং সে দ্রুত সেখান থেকে চলে যায়। এবার রাতের বেলা খাবার টেবিলে কিম তাকে বলে, শেষ পর্যন্ত তাহলে তোর একটা গার্লফ্রেন্ড জুটেছে, তুই যদি তাকে নিয়ে সিরিয়াস হোস তাহলে দ্রুত তার পরিবারকেও এটা তুই জানিয়ে দে আর দ্রুত বিয়েটা সেরে ফেল। কিন্তু জিয়ান তখন বলে, তুমি এসব কি বলছো বাবা, আমার বয়স মাত্র 23 বছর, এই বয়সে কে বিয়ে করে? এখন পর্যন্ত আমি আমার কেরিয়ার নিয়ে কিছু করতে পারিনি। কিন্তু কিম তখন তাকে বলে, তুই বিয়ে করে যখন তোর একটি বাচ্চা হবে তখন আমার এই দোকান আমি তোকে দিয়ে দেব, তাই তোর কেরিয়ার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। জিয়ান তখন তাকে বলে, আমি তো আজ পর্যন্ত তোমার মতো কেকই বানাতে পারলাম না, তাহলে তুমি কি একবার ভেবে দেখেছ যে আমি দোকান কিভাবে সামলাবো? ছেলের কথা শুনে কিম তখন আর কিছুই বলে না। এবার পরের দিন সকালবেলা জিয়া চাকরির জন্য রেলওয়ের উদ্দেশ্যে রওনা হয়, আর জিয়ান তাকে বাইকে করে নিয়ে যাচ্ছিল। তবে মাঝপথে জিয়ানের চাচাতো ভাইয়েরা তার পথ আটকে দেয়। জিয়ান তখন বাইক থামিয়ে সেখানে দাঁড়ায়। এরপর ছেলে দুটো তাদের কাছে এসে তাদেরকে বাজে কথা বলতে থাকে। তবে জিয়ান জানতে চায় তাদের কি প্রয়োজন। ছেলে দুটো তখন বলে তারা জিয়ানের সাথে কথা বলতে চায়। জিয়ানও তখন তাদের কথায় রাজি হয়ে যায়। এরপর তারা জিয়ানকে একটি ফ্যাক্টরিতে নিয়ে যায়, সেখানে জিয়ানের বাবার চাচাতো ভাইও ছিল, আর এই ফ্যাক্টরিটি মূলত তারই ছিল। এই ফ্যাক্টরিতেই ক্রিস্টাল কেক বানানো হয়। জিয়ান তখন এখানে জানতে চায় যে তাকে কেন নিয়ে আসা হয়েছে। জিয়ানের সেই চাচা তখন তাকে বলে, শোনো, তুমি আমার ভাইয়ের ছেলে, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু জিয়ান তখন বলে, আমি তো আপনার আপন ভাইয়ের ছেলে না, তাহলে আপনি কেন আমাকে সাহায্য করতে চান? জিয়ানের চাচা তখন তাকে বলে, আপন ভাইয়ের ছেলে না হলেও আমরা একই বংশের, আমাদের শরীরে একই রক্ত বইছে, আর আমরা একই বংশের হওয়া সত্ত্বেও তোমার বাবার কেকের মতো আমার কেক হয় না। এটা আমাদের বংশের জন্য কতটা লজ্জার এটা ভাবতে পারছো? তোমার বাবার কাছে গোপন একটি রেসিপি আছে যেটার জন্য তার কেক এতটা সুন্দর হয়, আর আমি অনেকবার তাকে অনুরোধ করেছি, কিন্তু সে কোনোভাবেই আমার সাথে তার রেসিপি শেয়ার করে না। এসব বলে সে জিয়ানকে অনেকগুলো টাকা দেয় এবং এই টাকার পরিবর্তে সে তার বাবার সিক্রেট রেসিপি তাকে এনে দিতে বলে। এমনকি সে তাকে আরো লোভ দেখায় যে সে তাকে অনেক বড় একটি রেস্টুরেন্ট তৈরি করে দিয়ে তার ভবিষ্যৎ দাঁড় করিয়ে দেবে। তবে এসব শুনে জিয়ান এখানে কোনো কথাই বলে না। এরপর দেখা যায় জিয়ান তার বাবার সঙ্গে মার্কেটে গিয়েছে। তো জিয়ানের বাবার একটি পছন্দের নির্দিষ্ট দোকান আছে, সে তার কেক বানানোর জন্য সমস্ত জিনিসপত্র সেই দোকানটি থেকেই কিনে নেয়। এরপর কেক রান্না হওয়ার সময় জিয়ানের বাবা তাকে বেরিয়ে যেতে বলার আগেই সে আজকে নিজে থেকেই সেখান থেকে বেরিয়ে যায়। তবে এটা দেখে তার বাবা একটু অবাকি হয়ে যায়। এরপর রান্না শুরু করলে জিয়ান আজকে লুকিয়ে লুকিয়ে তার বাবার রান্না দেখার চেষ্টা করছিল, কিন্তু সে এখানে তেমন কিছুই দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণ পর সে অল্প কিছু দেখতে পেলেও রেসিপিটি সে ভালোভাবে বুঝতেই পারছিল না। এবার রান্না শেষ হলে জিয়ানের বাবা কিম দরজা খুলে দিলে জিয়ান ভেতরে ঢোকে। এরপর জিয়ান নিজের হাতে কেক বানিয়ে নিয়ে যায় জিয়াকে খাওয়ানোর জন্য। জিয়াও তার হাতের কেক খেয়ে অনেক প্রশংসা করে, কিন্তু জিয়ান যখন তার নিজের বানানো কেক মুখে দেয় তখন সে নিজে অনেক বিরক্ত হয়ে যায় এবং বলে, আমার এই কেক তো আমার বাবার ধারের কাছেও যায়নি, এটা কি কোনো কেক হলো? কিন্তু জিয়াও মুচকি হেসে বলে, কি বলছো, তোমার কেকও খুবই ভালো হয়েছে। তোমার বাবা তো অনেক দক্ষ একজন রাঁধুনি, তাই সময়ের সাথে সাথে তুমিও দক্ষ হতে পারবে। জিয়ান তখন জিয়াওকে বলে, কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, আমি ছোটবেলা থেকে আমার বাবার সাথে কাজ করছি, কিন্তু আমার বাবা আজ পর্যন্ত আমাকে একটি রেসিপি শেখাচ্ছে না, তাহলে কেমন বাবা সে? জিয়াও তখন জিয়ানকে বলে, তাও তো তোমার একজন বাবা আছে, আমার বাবা মা তো ছোটবেলাতেই মারা গিয়েছে। আমি 6 বছর বয়স থেকে এই টি ফার্মে কাজ করছি। এবার জিয়ান এখানে জিয়াওয়ের হাতে কাটা দাগ দেখতে পায়। জিয়াও দেখতে পায় জিয়ানের হাত পুড়ে গিয়েছে। এতে জিয়াওয়ের অনেক খারাপ লাগে। তবে ঠিক এমন সময় তারা সেখানে একটি শব্দ শুনতে পায়। জিয়ান উপরে গিয়ে দেখতে পায় যে তার বাবা রেডি হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে।
জিয়ান তখন জিয়াওকে সেখানে অপেক্ষা করতে বলে এবং নিজে তার বাবা কিমের পিছু করতে থাকে। সে মূলত জানতে চাইছিল যে তার বাবা কোথায় যাচ্ছে। তো কিম এখানে আবারও নৌকোতে করে জঙ্গলের দিকে চলে যায়। এদিকে জিয়ান স্মোক করতে করতে নদীর পাড়ে দাঁড়িয়ে এটা দেখতে থাকে। এরপর বাকি পথটা আর সে তার বাবার পিছু করে না, বরং সে সোজা চলে আসে রান্নাঘরে এবং সেখানে এসে সে তার বাবার মতোই কেক বানাতে থাকে। আর এখানে বসে বসে সে ভাবতে থাকে যে কেক বানানোর সমস্ত জিনিসপত্রই তো এখানেই রয়েছে, কিন্তু তাও তার কেক কেন পারফেক্ট হয় না। এবার পরের দৃশ্যে দেখা যায় জিয়ান এবং কিম একটি সেলুনে চুল কাটতে গিয়েছে। সেখানে জিয়ান বিরক্ত হয়ে তার বাবাকে বলে, তুমি আর কতদিন আমার কাছ থেকে এই রেসিপি লুকিয়ে রাখবে বাবা? সবাই বলে তোমার সিক্রেট রেসিপি রয়েছে, কিন্তু সেটা আজ পর্যন্ত তুমি আমাকে শেখালে না। তুমি কি কখনো এটা বুঝতে পারো বাবা যে তোমার এই বিষয়টি আমাকে কতটা কষ্ট দেয়? কিম তখন জিয়ানকে বলে, আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমি তোমাকে শিখিয়েছি, এর বেশি আমি তোমাকে কিছুই বলতে পারবো না। জিয়ান তখন আবারও বলে, আমি সবকিছুই বুঝতে পেরেছি বাবা, তুমি কখনোই চাও না তোমার সিক্রেট রেসিপি আমাকে শেখাতে, কারণ যদি আমি তোমার চাইতেও ভালো রাঁধুনি হয়ে যাই, তুমি তোমার সন্তানকে নিয়েও হিংসে করছো বাবা। এসব বলে জিয়ান রাগ করে সেখান থেকে চলে যায়। আর কিম বসে বসে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে জিয়ান স্কুটিতে করে জিয়াওয়ের সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় জিয়াও সেদিন রাতে যে ছেলেটির সাথে কথা বলছিল সে আজকেও সেই ছেলেটির সঙ্গে বসে গল্প করছে। এটা দেখে জিয়ানের ভীষণ রাগ হয়। এজন্য জিয়ান প্রচণ্ড রেগে গিয়ে সেই ছেলেটির দিকে এগিয়ে যায় আর ছেলেটিকে মাটিতে ফেলে মারতে মারতে বলতে থাকে, তোর সাহস কি করে হলো জিয়াওকে স্পর্শ করার? ছেলেটি তখন বলে, তুমি কে? আমার আর জিয়াওয়ের মাঝখানে তুমি কেন এসেছ? ওকে স্পর্শ করার অনুমতি জিয়াওই আমাকে দিয়েছে। জিয়ান তখন জিয়াওয়ের দিকে তাকায়, তবে জিয়াও এখানে প্রচণ্ড কাঁদছিল। এদিকে ছেলেটি জিয়ানকে সরিয়ে দিয়ে চা বাগানের ভেতরে চলে যায়। এরপর সে জিয়ানকে আজে বাজে কথা বলতে থাকে। সে জিয়ানকে বলে, তুই জিয়াওয়ের পিছু কেন করছিস? আর তুই কি ভেবেছিস জিয়াও তোর মতো ছেলেকে ভালোবাসবে? তোর তো কোনো যোগ্যতাই নেই। এমনকি তোর বাবা যে কেক বানাতে পারে সেটাও তো তুই আজ পর্যন্ত বানাতে পারিস না। তাহলে কোন সাহসে তুই জিয়াওয়ের পিছু করছিস? জিয়াও শুধুমাত্র আমার। এসব শুনে জিয়ান অনেক রেগে যায় এবং সে তার স্কুটি নিয়ে তার চাচার দোকানে চলে যায়। আর সেদিন তার চাচা তাকে তার বাবার সিক্রেট রেসিপি জানার জন্য যে টাকা দিয়েছিল, জিয়ান সেখানে গিয়ে সেই টাকাগুলো ছুড়ে দিয়ে বলে, ক্রিস্টাল কেকের কোনো সিক্রেট রেসিপি নেই, আমি আপনাকে কোনো রেসিপি এনে দিতে পারবো না। আর সে প্রচণ্ড রাগান্বিত অবস্থায় সেখান থেকে চলে যায়। এবার রাতের বেলা জিয়ান বাড়িতে ফিরে আসে। তার বাবা কিম তাকে খাওয়ার জন্য ডাকছিল। যদিও জিয়ান তার বাবার উপর অনেক রেগেছিল, কিন্তু সে তার বাবার কথা কখনোই অমান্য করত না। তাই সে তার বাবার সঙ্গে খেতে বসে। এরপর খাওয়ার মাঝখানে জিয়ান কিমকে বলে, আমি তোমাকে একটি কথা বলতে চাই বাবা, আমি আর এখানে থাকবো না। একথা শুনে কিম তখন জিয়ানের কাছে একটি সিগারেট চায়। জিয়ান এতে বেশ অবাক হয়, তবে সেটাকে একটি সিগারেট দেয়। কিম তখন জিয়ানের সামনে সিগারেট খেতে শুরু করে। জিয়ান তখন কিমকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা তুমি কেন কিছু বলছো না? কিম তখন সিগারেটের ধোঁয়া দেখিয়ে বলে, এই ধোঁয়া যেখানে ইচ্ছে সেখানেই চলে যায়, কোথাও যাওয়ার জন্য কারো কাছ থেকে তার অনুমতি নিতে হয় না। আর তুই তো একটা মানুষ, তাই তোর যা ইচ্ছে তাই করতে পারিস। এরপর কিম তার পূর্বপুরুষদের ছবি দেখিয়ে বলে, এখানকার কেউই তার নাতিকে দেখতে পারেনি, বরং তারা খুবই কম বয়সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তবে আমার একটি স্বপ্ন আছে, আমি আমার নাতি নাতনিকে দেখতে চাই, তারপর আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জিয়ান তখন তার বাবাকে বলে, বাবা আমি হয়তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর আমি আমার জীবনে এমন কিছু করতে পারিনি যেটা নিয়ে তুমি গর্ববোধ করবে, তাই অনেক সময় আমার নিজেকে নিয়ে নিজের অনেক লজ্জাবোধ হয়। কিম তখন জিয়ানকে বলে, তোর মা মারা যাওয়ার আগে আমাকে একটি ওয়াদা করিয়ে নিয়েছিল যেন আমি তোকে আমার পথে না হাঁটাই, আমি যেটা করছি সেটা যেন তোকে দিয়ে না করাই, তাই আমি কখনোই চাই না যে এই কেকের পারফেক্ট রেসিপি তুই শিখে যা। জিয়ান তখন তার বাবাকে বলে, তুমি একদম ঠিক বলেছ বাবা, আমি কখনোই তোমার পথে হাঁটব না, আমি আমার নিজের যোগ্যতায় নিজের জন্য কিছু করব। এবার পরের দিন সকালবেলা দেখা যায় জিয়ান তার বাবাকে ছেড়ে শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সে আসলে তার বন্ধু জিহুকের সঙ্গে শহরে যাওয়ার জন্য রওনা হয়েছে। তবে বাসের কাছে আসার পর তার বন্ধু জিহুক তাকে কল দিয়ে বলে যে তার মা তাকে কোনোভাবেই যেতে দিচ্ছে না, সে চলে গেলে নাকি তার মা বিষ খেয়ে মারা যাবে। এজন্য জিহুক জিয়ানকে একাই চলে যেতে বলে। এদিকে জিয়ানের কাছেও কোনো উপায় না থাকায় সে জিহুককে রেখেই চলে যায়। এবার আমরা একটি সিনেমার শুটিং দেখতে পাই। জিয়ান সোজা সেখানে চলে যায়। জিয়ান তখন সেখানে গিয়ে হান নামক একজন ব্যক্তির সাথে দেখা করে, কারণ এই হানি ছিল তার বন্ধু জিহুকের পরিচিত ব্যক্তি। তো হান এখানে জিয়ানকে সমস্ত কাজগুলো বুঝিয়ে দেয়। হান তাকে সোয়ান নামক একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, সেও তার মতোই এখানে কাজ করার জন্য এসেছিল। তারা মূলত একটি টিম। তো সোয়ান এখানে জিয়ানকে বলে,
হান সবসময় ব্যস্ত থাকে, তাই যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি নিশ্চিন্তে আমাকে বলতে পারো। অন্যদিকে কিম আজকে রান্নাঘরে একা একাই কাজ করছিল। তার ছেলে জিয়ান আজ প্রথমবারের মতো তার কাছ থেকে এতটা দূরে রয়েছে, তাই তার খুবই কষ্ট হচ্ছিল। জিয়ানের কথা তার বারবার মনে পড়ছিল, কিন্তু জীবনের তাগিদে সে তার নিজের কাজ চালিয়ে যাচ্ছিল। এদিকে পরের দিন থেকে জিয়ানের কাজ শুরু হয়ে যায়, কিন্তু প্রথম দিনের কাজে সে অনেক উল্টোপাল্টা করতে থাকে। তবে হান কোনো মতে সেগুলো সামলে নিতে থাকে। জিয়ান যেহেতু এই সমস্ত কাজে নতুন ছিল, তাই তার কাজগুলো বুঝতে বেশ সমস্যা হচ্ছিল। এরপর মুভির একটি সিনে 8টা বেলার দৃশ্য ছিল, কিন্তু মুভির যেই মেইন লিড ছিল সে এখানে দৃশ্যটি পারফেক্টভাবে করতে পারছিল না। জিয়ান তখন সেখানে বলে যে সে এটা পারফেক্টভাবে করতে পারবে, তাই তখন তাকে দিয়ে সেই দৃশ্যটি শুট করা হয়। তবে সারাদিন কাজ করে জিয়ান এবং তার টিমের সবাই অনেক ক্লান্ত ছিল, তাই জিয়ান, হান এবং সোয়ান চলে যায় মাসাজ নেয়ার জন্য। সেখানে গিয়ে তারা অনেক মজা করতে থাকে। আসলে খুবই অল্প সময়ের মধ্যে তারা তিনজন অনেক ভালো বন্ধু হয়ে উঠেছিল। এদিকে মাসাজ নিতে গিয়ে হান একদম অসুস্থ হয়ে পড়ে, ফলে পরের দিন জিয়ান এবং সোয়ানকে মুভির ডিরেক্টর কাজ থেকে বের করে দেয়। জিয়ান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং বলে, হানকে ছাড়াও আমরা কাজ করতে পারবো, আমাদের ভেতরে সেই ট্যালেন্ট রয়েছে, আপনি একবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখুন। আমরা ইতোমধ্যে প্রায় 6 মাসের মতো কাজ করে ফেলেছি, কিন্তু ডিরেক্টর তখন বলে, আমরা নতুন লোক পেয়ে গিয়েছি, তাই তোমাদেরকে চাইলেও কাজে রাখতে পারবো না। এমন সময় সেখানে সেই নতুন লোক চলে আসে। সোয়ানের কাছে আর কোনো উপায় না থাকায় সোয়ান তখন জিয়ানকে সেখান থেকে চলে যেতে বলে। সেই সাথে সে তাকে আরো বলে, আমি লুয়ের টিমের সাথে কথা বলবো, যদি সেখানে কোনো কাজের ব্যবস্থা হয় তাহলে তোমাকে অবশ্যই জানাবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। রাতের বেলা জিয়ান একদম নিঃস্ব অবস্থায় ব্রিজের উপর দাঁড়িয়ে থাকে। তার কাছে এখন আর কোনো কাজ ছিল না ফিরে যাওয়ার মতো কোনো রাস্তা, কারণ সে অনেক আশা নিয়ে এখানে এসেছে, কিন্তু তার স্বপ্ন তো ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। এবার একদিন জিয়ান একটি রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। সেখানে গিয়ে সে টিভিতে সেই সিনেমাটি দেখতে পায় যেটাতে সে কাজ করেছিল। তার শুট করা দৃশ্যটাও দেখতে পায় সে। এমনকি অদ্ভুতভাবে জিয়ান সেখানে জিয়াওকেও দেখতে পায়, কারণ জিয়াও মূলত সেই রেস্টুরেন্টেই কাজ করে থাকে। জিয়াও তখন তাকে দেখতে পেয়ে তার কাছে জিজ্ঞাসা করে, আচ্ছা, এইমাত্র টিভিতে যেই হাতটি দেখানো হয়েছে সেটা তোমার হাত, তাই না? তুমি না বললেও আমি কিন্তু ঠিকই চিনে ফেলেছি। জিয়ান তখন বলে, হ্যাঁ। এবার রেস্টুরেন্টের মালিক জিয়াওকে ডাক দেয়। জিয়াও জিয়ানকে অপেক্ষা করতে বলে সে তার কাজে ফিরে যায়। এরপর কাজ শেষে জিয়াও জিয়ানের কাছে আসে। জিয়ান তখন তার কাছে জানতে চায় যে সে টি ফার্মের কাজ ছেড়ে চলে এসেছে কেন। জিয়াও তখন তার কাছে ক্ষমা চায় এবং সে সেখানে প্রচণ্ড কাঁদতে থাকে। জিয়াও এখানে জিয়ানকে জানায় যে সেই ফ্যাক্টরির সেই ছেলেটি তাকে অনেক বিরক্ত করত, তাছাড়া সেখানে কাজ করতেও বেশ কষ্ট হতো, এজন্যই সে মূলত কাজটি ছেড়ে দিয়েছে। জিয়ান দেখতে পায় জিয়াওয়ের হাতের অবস্থা খুবই খারাপ, তার হাতে অনেক ক্ষতর দাগ ছিল। জিয়ানের এতে অনেক খারাপ লাগে। জিয়ান তখন জিয়াওয়ের হাত ধরে চুমু খায় এবং তার চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ে, কারণ সেই দাগগুলো দেখে উপলব্ধি করতে পারছিল যে জিয়াও আসলে কতটা কষ্ট করে টি ফার্মে কাজ করত। এরপর দেখা যায় কিমের সঙ্গে তার চাচাতো ভাই দেখা করতে আসে। কিমের ভাই তখন তাকে একটি অফার দেয়। সে কিমকে বলে যে কিম তো এখন একা একাই কাজ করছে, তবে সে একা কেন কাজ করছে, সে চাইলে তার ফ্যাক্টরিতে এসে তার সঙ্গে কাজ করতে পারে। কিন্তু কিম এই কথায় একদমই রাজি হয় না, বরং সে তার সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। তো এভাবেই চলতে থাকে জিয়ান এবং জিয়ানের বাবা কিমের জীবন। এরপর দেখতে দেখতে প্রায় 1 বছর সময় পার হয়ে যায়। এখানে আমরা জিয়ানকে দেখতে পাই। জিয়ান এবং জিয়াও বিয়ে করে নিয়েছে, আর জিয়াও এখন প্রেগনেন্ট। এই খবরটি জিয়ান তার বাবা কিমকে ফোন করে জানায়। কিম এতে প্রচণ্ড খুশি হয়ে যায়। সে খুশিতে তার পূর্বপুরুষদের ছবির সামনে গিয়ে কান্না করতে থাকে। তবে তার এই কান্নার পেছনেও রয়েছে অনেক হৃদয় বিদারক ঘটনা, যেটা আমরা সামনে জানতে পারব। তো কিম তার নাতি নাতনি আসার খুশিতে পার্টির আয়োজন করে। এদিকে জিয়ান একটি মুভি ডিরেক্টর টিমে কাজ পায়, এতে সে প্রচণ্ড খুশি হয়ে যায়। এবার একদিন যখন সে কাজে ছিল তখন সে জানতে পারে যে সে বাবা হয়েছে, তার একটি মেয়ে সন্তান হয়েছে। এটা শুনে যেন জিয়ানের খুশির কোনো সীমা থাকে না। জিয়ানের বাবা কিমও এতে যেন খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। সে দ্রুত তার নাতনিকে দেখতে আসে, আর পরম যত্নে সে তার নাতনিকে কোলে তুলে নিয়ে অনেক আদর করছিল। এতে যেন জিয়াওয়েরও খুশির কোনো সীমা থাকে না। এদিকে জিয়াও এখানে তার মেয়েকে বেলা বেলা বলে ডাকছিল। কিম তখন তাকে বলে, তুমি ওকে কি বলে ডাকছ? জিয়াও তখন বলে, আমি আর আপনার ছেলে ওর নাম রেখেছি বেলালু। কিন্তু কিম তখন তাকে একটি খাম দেয় এবং বলে যে ওর নাম হবে ইয়েনিয়ান। এরপর সে আবারও তার নাতনির সাথে খেলা শুরু করে দেয়। তবে জিয়াও এই বিষয়টির কিছুই বুঝতে পারে না। তবে সে তার মেয়ের নাম ইয়েনিয়ান রাখারই সিদ্ধান্ত নেয়। সে তাকে ইয়েন বলেই ডাকতে থাকে। এবার সেদিন রাতের বেলাও কিম ইয়েনের সাথে খেলা করছিল।
তখন জিয়ান মাতাল অবস্থায় কাজ থেকে ফেরত চলে আসে, আর সে তার বাবাকে দেখে কিছুটা চমকে গিয়ে বলে, বাবা তুমি কখন এসেছ? তুমি কেন আমাকে বলনি যে তুমি আসছো? আমি নিজেই তো তোমাকে এগিয়ে নিয়ে আসতাম। এরপর জিয়ান জিয়াওকে দামি একটি ওয়াইন বের করে নিয়ে আসতে বলে, কিন্তু কিম তখন জিয়ানকে বলে, তুমি এখন বাবা হয়েছ, তোমার এখন এসব থেকে দূরে থাকা উচিত। জিয়ান তখন তার বাবাকে বলে, আজকে অনেক বড় একটি মুভির কাজ শেষ হয়েছে, এটা উদযাপন করার জন্যই কলিগরা আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। আমি সচরাচর ড্রিঙ্ক করি না বাবা, শহরের চালচলন অনেকটাই ভিন্ন, তাই বাধ্য হয়ে অনেক কিছুই করতে হয়। এবার জিয়াও কিমের দেয়া খামটি জিয়ানকে দেখায় এবং তাকে বলে যে এটা বাবা দিয়েছে। জিয়ানের বাবা তখন তাকে বলে, সব সময় মনে রাখবে, এখন থেকে তোমাদের বাচ্চাটির নাম হচ্ছে ইয়েনিয়ান, আর খামের ভেতরে কিছু টাকা রয়েছে যেগুলো আমি তোমাদের জন্যই জমিয়েছি, কারণ শহরে থাকাটা অনেক ব্যয়বহুল। নিশ্চয়ই কোনোদিন এই টাকাগুলো তোমাদের অনেক কাজে আসবে। এবার কিছুক্ষণ পর কিম জিয়ানকে বলে, এখানে টাকা উপার্জন করাটা অনেক বেশি কঠিন, তাই তুই চাইলে আমার সাথে বাড়িতে ফিরতে পারিস। আমি তোকে আমার দোকানের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিতে চাই, আর তুই চাইলে আমি তোকে এখন সবকিছুই শিখিয়ে দেব। জিয়ান তখন তাকে বলে, কেন বাবা, আগে যখন শিখতে চেয়েছি তখন তো তুমি আমাকে শেখাওনি, আর এখন আমি যা করছি তার নিজের যোগ্যতাই শিখেছি। আমি অনেক ভালো আছি বাবা। কিন্তু কিম তখন তাকে বলে, তুই আরেকটু ভালোভাবে ভেবে দেখ, তারপর সিদ্ধান্ত নিস। আমি তোকে কখনোই কোনো কিছুতে জোর করব না, কিন্তু জীবনে এমন কোনো সিদ্ধান্ত নিস না যেটার জন্য তোকে পরে আফসোস করতে হয়। এবার দেখতে দেখতে প্রায় অনেকগুলো সময় পার হয়ে যায়। এখানে দেখা যায় জিয়ানের মেয়ে ইয়েন অনেকটাই বড় হয়ে গিয়েছে, কিন্তু সে হঠাৎ করেই অনেক অসুস্থ হয়ে পড়ে। তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসে। জিয়াও এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। জিয়া অনেক চেষ্টা করেও কোনোভাবেই তার জ্বর কমাতে পারছিল না। তখন সে জিয়ানকে ফোন দিলে জিয়ান তার ফোন রিসিভ করে না, তাই জিয়াও কোনো উপায় না পেয়ে সে নিজেই তার মেয়েকে নিয়ে হসপিটালে চলে যায়। এমনকি তার পায়ের কিছু অংশে ইনফেকশন হয়ে গিয়েছে, আর এই ইনফেকশন না কমলে তাকে অপারেশন করতে হতে পারে। এবার রাতের বেলা জিয়ান তার মেয়ের এমন অবস্থা দেখে অনেক কষ্ট পায়। তাছাড়া এখন ইয়েনের জন্য যে চিকিৎসার প্রয়োজন ছিল, সেই চিকিৎসা ছিল অনেক বেশি ব্যয়বহুল, যেটার সামর্থ্য জিয়ানদের ছিল না। জিয়ান তখন বলে, আমি যেই মুভিতে কাজ করছি এটার কাজ শেষ হলে আমি অনেক টাকা পেয়ে যাব, সেই টাকা পেলে আমি আমার মেয়ের সবচাইতে ভালো চিকিৎসা করাবো। জিয়াও তখন বলে, তুমি টাকা পাবে ঠিক আছে, কিন্তু রোগ তো আর সেই সময় পর্যন্ত বসে থাকবে না, তাই আমাদেরকে যা করার দ্রুত করতে হবে। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই, সে অনেক একাকিত্বের সাথে তার জীবন কাটাচ্ছিল। সে খাবার টেবিলে বসে জিয়ান এবং তার পুরো পরিবারের ছবি দেখছিল, অর্থাৎ সে সবসময় তাদের সবাইকে অনেক মিস করত। এবার পরের দিন সকালবেলা জিয়ানের বাবা প্রতিদিনের মতো দোকান খোলে, কিন্তু সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে আজকে তার দোকান থেকে একজন কাস্টমার শুধুমাত্র একটি কেক নয়, বরং দুটো করে কেক কিনতে পারবে, যেটা এই দোকানে প্রথমবার ঘটতে চলেছে। এদের সমস্ত কাস্টমাররা অনেক খুশি হয়ে যায়, আর তারা দ্রুত দুটো করে কেক কিনে নিয়ে চলে যায়। ফলে মুহূর্তের মধ্যে সমস্ত কেক বিক্রি হয়ে যায়। এরপর সে আরো অনেক বেশি কেক বানাতে থাকে, অর্থাৎ আগে যেখানে সে অল্প কিছু কাজ করত, এখন সে প্রায় সারাদিনই কেক বানানোর পেছনে তার সময় ব্যয় করে। এরপর পরদিন কিম তার সমস্ত কাস্টমারদেরকে বলে যে এখন থেকে তারা যত ইচ্ছে তত কেক নিতে পারবে। কাস্টমাররা এটা শুনে দোকানে যেন একদম হুমড়ি খেয়ে পড়ে যায়। এবার রাতের বেলা কিমের কাছে একটি ফোন আসে। ফোন ধরলে ওপাশ থেকে জিয়াও তাকে জানায় যে ইয়েনের অপারেশন সম্পূর্ণ হয়েছে। এরপর দেখতে দেখতে আরো অনেকদিন সময় পার হয়ে যায়। অনেকদিন পর জিয়ান কাজ থেকে তার বাড়িতে ফিরে আসে। ইয়েনিতে তার বাবাকে পেয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ জিয়ান এতদিন কাজের জন্য তাদের কাছ থেকে অনেক দূরে ছিল। এরপর জিয়ান তার মেয়েকে রেখে ফ্রেশ হতে চলে যায়। জিয়ান তার ব্যাগ থেকে কাপড় বের করতে থাকে। পুরাতন কাপড় বের করে আলমারি থেকে সে নতুন কাপড় ব্যাগে ভরে নেয়। এটা দেখে জিয়াও তখন তার কাছে জানতে চায়, তুমি মাত্র কাজ থেকে আসলে, তাহলে তুমি আবার ব্যাগ কেন গোছাচ্ছ? জিয়ান তখন তাকে বলে, আমি আরেকটি নতুন মুভির কাজ পেয়েছি, আমাকে সেখানে যেতে হবে, আর এক্ষুনি আমাকে বেরিয়ে যেতে হবে। কিন্তু এমন সময় ইয়েন তাকে বলে, আমাদেরকে ছেড়ে তুমি যেও না বাবা, অন্তত আমাদেরকেও একটু সময় দাও। কিন্তু জিয়ান তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, আমি এবার বাড়িতে ফিরে তোমাকে খেলনা কিনে দেব, আর খুব শীঘ্রই ফিরে আসব। কিন্তু এমন সময় জিয়াও তাকে বলে, আমার তোমাকে কিছু বলার আছে। জিয়ান বলে, আমি ফেরত আসার পর তারপর বলো। কিন্তু জিয়াও তাকে বলে, আমাদের বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর সময় হয়ে গিয়েছে, তার পড়াশোনার খরচ অনেক। জিয়ান তখন তাকে বলে, আমি সমস্ত বিষয়টা দেখে নেব, বাইরে সোয়ান তার গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে, আমি এবার ফিরে এসে তোমাদের দুজনকে ফ্যামিলি ট্রিপে নিয়ে যাব। কিন্তু জিয়াও বলে, এমন অনেক আশাই তুমি এর আগেও আমাদেরকে দিয়েছ, কিন্তু কোনটা তুমি পূরণ করতে পেরেছ? শোনো জিয়ান, আমি অনেক ভেবে দেখেছি, আমরা আমাদের গ্রামের জীবনেই ভালো ছিলাম, চলো আমরা গ্রামে ফিরে যাই, সেখানে আমরা অনেক ভালো থাকব।
কিন্তু জিয়ান এবার অনেক রেগে যায় আর সে জিয়াওকে বলে, তোমার এত বেশি ইচ্ছে হলে তুমি চলে যাও, আমি অনেক কষ্ট করে আমার কেরিয়ার দাঁড় করিয়েছি, আর তুমি কিনা এখন আমাকে সবকিছু ছেড়ে গ্রামে ফিরতে বলছো। এমন সময় জিয়ানের কাছে একটি ফোন চলে আসে, তবে ফোনে তাকে কি বলা হয় সেটা আমরা সামনে জানতে পারবো। এবার পরের দৃশ্যে দেখা যায় জিয়ান তার পরিবার নিয়ে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। ইয়েন আজকে প্রথমবার তার দাদার বাড়িতে যাচ্ছে। জিয়ান এখানে লক্ষ্য করে তার বন্ধু জিহো গ্রামে ছোটখাটো সেলসের কাজ করছে। এটা দেখে তার খুবই খারাপ লাগছিল। এরপর জিয়ান তার পরিবারকে নিয়ে তার বাবার কেকের দোকানের কাছে গিয়ে পৌঁছয়। ইয়েন এখানে তার বাবার কাছে জানতে চায়, এটা কোন জায়গা? জিয়ান বলে, এটা আমাদের বাড়ি, আমাদের আসল বাড়ি। এরপর তারা ভেতরে গিয়ে দেখতে পায় কিম অনেক অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। ইয়েন তার দাদাকে দেখে অনেক খুশি হয় এবং দৌড়ে তার কাছে চলে যায়। এরপর সে তার দাদাকে জিজ্ঞাসা করে, তুমি এখনো বিছানা থেকে কেন ওঠোনি? কিম বলে, আমি জানতাম না তুমি এখানে আসবে, জানলে তো আমি সেই কখনই উঠে যেতাম আর তোমাদেরকে এগিয়ে নিয়ে আসতাম। এরপর কিম তার ছেলে জিয়ানকে বলে, যাই হোক, শেষমেশ তাহলে তুমি বাড়িতে ফিরলে। জিয়ান তখন কিছুটা রেগে গিয়ে বলে, তুমি এতে কি বোঝাতে চাইছো বাবা? তুমি তোমার নিজের নিয়ম নিজে ভেঙেছ এবং এখন অসুস্থ হয়ে পড়েছ। অতিরিক্ত কাজ করতে তোমাকে কে বলেছিল? কিম তখন তাকে বলে, যতক্ষণ আমি আমার ইয়েনকে দেখতে পাবো ততক্ষণ আমি সুস্থই থাকব, আমাকে নিয়ে তোকে বেশি ভাবতে হবে না। এবার পরের দিন সকালবেলা জিয়ান এবং জিয়াও দেখতে পায় তাদের মেয়ে তার দাদার সাথে খেলা করছে। এটা দেখে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। কিম তার নাতিকে অনেক আদর যত্ন করছিল। এরপর যখন কিম তার শ্বাসনালী পানি দিয়ে পরিষ্কার করছিল তখন জিয়ান এসে তাকে একটি তোয়ালে ধরিয়ে দেয়। এবার কিম তার নাতির সাথে আটা মাখতে থাকে। তখনই দেখা যায় সে অনেক বেশি কাঁচতে শুরু করে। এমন সময় জিয়ান এসে তাকে কোনো মতে সামলায়। এরপর সে নিজেই আটা মাখাতে থাকে। এদিকে আটা মাখানো শেষ হলে জিয়ান বেরিয়ে এসে তার বাবাকে ভেতরে গিয়ে রান্না করতে বলে। জিয়ান আজকে তার বাবার সঙ্গে ভেতরে যেতে চাইছিল, কিন্তু তার বাবা প্রতিবারের মতো আজকেও তাকে থামিয়ে দেয়। জিয়ানকে বাইরে রেখে সে একাই ভেতরে ঢুকে যায়। এরপর কিম ঠিক আগের মতোই দরজা জানালা লাগিয়ে রান্না শুরু করে দেয়। জিয়ান রান্নাঘরের সামনেই দাঁড়িয়ে থাকে আর জিয়াও এই বিষয়টি লক্ষ্য করছিল। এভাবেই আরও বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। এবার দেখা যায় জিয়ানের বাবা কিম মারা গিয়েছে আর তাকে তার শেষ কার্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কিমের চাচাতো ভাই, তার ছেলেরা জিয়ান, জিয়াও, তাদের মেয়ে সহ আরও অনেকেই শেষ কার্যের জন্য যাচ্ছে। কিম যেই দোকান থেকে কেক বানানোর জন্য জিনিসপত্র কিনত সেই দোকানদারও এখানে বসে কিমের জন্য কাঁদছিল, কারণ কিম আসলে অসম্ভব রকমের ভালো মানুষ ছিল। এমন সময় একজন কাস্টমার দোকানের সামনে আসে এবং মন খারাপ করে চলে যায়। এই কাস্টমার প্রতিদিন সবার আগে এসে কেক কিনত। এবার রাতের বেলা জিয়ান তার বাবার ছবির পাশে বসে সিগারেট খাচ্ছিল। এতে বোঝা যাচ্ছিল যে জিয়ানের মন খুবই খারাপ ছিল। এবার পরের দিন সকালে জিয়ান রেজিস্ট্রি অফিসে যায়। সেখানে তার বাবার চাচাতো ভাই আর তার ছেলেরাও ছিল। জিয়ানের চাচা এখানে জিয়ানকে বলে, তোমার বাবা অনেক ভালো মানুষ ছিল, তোমার বাবা সবাইকে ক্ষমা করতে পছন্দ করত, সে নিজের নিয়ম থেকে কখনোই সরে যায়নি। যখন থেকে তুমি হলে তারপর শেষে 2 ট্রের বেশি কেক বানাতো না। আমাদের পূর্বপুরুষদের কেউই তার নাতি নাতনি দেখতে পারেনি। তোমার বাবার খুব ইচ্ছে ছিল তার নাতি নাতনি দেখার, সেই ইচ্ছে তার পূরণ হয়েছে। এজন্য হয়তো সে শান্তিতেই মারা গিয়েছে। এরপর সে তাদের বংশের খাতায় ইয়েনের নাম দেখতে পায়। এটা দেখে জিয়ানের চাচা অনেক অবাক হয়ে যায় এবং বলে যে এই খাতায় তো কোনো মেয়ের নাম থাকতে পারে না। এখন পর্যন্ত বংশের খাতায় এই প্রথম কোনো মেয়ের নাম উঠেছে। জিয়ানও এখানে তার মেয়ের নাম দেখতে পেয়ে অনেক অবাক হয়ে যায়। সেখানে ইয়েনের নাম ছিল একটি বইয়ের অংশ কেটে লাগানো অবস্থায়। তো জিয়ান তখন সেই বইটি নিয়ে বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে তার বাবার টেবিলে ড্রয়ার খুঁজতে থাকে। এরপর সে সেখানে তার বাবার সেই সিক্রেট রেসিপি একটি কাগজের মধ্যে লেখা দেখতে পায়। সেখানে আবার একটি অংশ কাটা ছিল, সেই অংশটাতেই তার মেয়ের নাম লেখা ছিল, যেটা মূলত তাদের বংশের খাতায় লাগানো হয়েছে। জিয়ান তখন সেই সবকিছু মিলিয়ে দেখে আর সবকিছু জানতে পেরে সে একদম স্তব্ধ হয়ে যায়। আর এখানে আমরা পুরো ঘটনাটিকে বুঝতে পারি। জিয়ান এখানে তার বাবার লেখা প্রায় 3টে ডায়েরি খুঁজে পায়। সে তখন ডায়েরিতে থাকা লেখাগুলো পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল 1985 সাল, আজ আমার ছেলে জন্মগ্রহণ করেছে। এরপর সে এখানে কেক বানানোর রেসিপি লিখেছিল। সে এখানে লিখেছে, কেক বানাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ইয়েনিয়ান কাঠের ধোঁয়া। এটার ধোঁয়ার জন্যই কেক এতটা সুস্বাদু হয়। আমি প্রতিদিন রান্না করার সময় চুলোর কাছে বসে এই ধোঁয়া নিজেই ভেতরে দিই। এটা আমার কাছে অনেকটাই নেশার মতো হয়ে গিয়েছে। আর কেক বানাতে হলে ধোঁয়া নিজের শরীরের ভেতরে যাবে। তবে এই ধোঁয়া নিয়ে যে কারোর জন্যই ক্ষতিকর। এটা ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। কিন্তু বংশের ধারা বজায় রাখার জন্য আমাকে এটা করতে হতো। আমাকে প্রতিদিনই কেক বানাতে হতো। আর আমি এটাও জানি যে আমার ছেলে যখন বড় হবে
তাকেও আমার মতো এই কাজটি করতে হবে। সেও আমার মতো এই ধোঁয়া গ্রহণ করে দ্রুত মারা যাবে, ঠিক যেভাবে আমাদের পূর্বপুরুষরা মারা গিয়েছিল। আর এখানে আমরা বুঝতে পারি যে মূলত এ কারণে কিম আসলে তার নাতি নাতনির মুখ দেখে মরতে চাইছিল। আর সে প্রতিদিন শুধুমাত্র 2 ট্রে কেক এ কারণেই বানাত, যাতে করে সে একটু বেশি দিন বাঁচতে পারে। ডায়েরিতে কিম আরও লিখেছিল, আমি আমার নাতি নাতনিদের দেখতে চাই। আমি অনেকদিন বেঁচে থাকার জন্য একটি কঠিন সিদ্ধান্ত নিই, যার জন্য আমি প্রতিদিন কম কেক বানাতে থাকি। এতে আমার শরীর কিছুটা ভালো থাকত। জিয়ান এবার বুঝতে পারি যে কেন তার বাবা প্রত্যেক ক্রেতাকে একটি করে কেক দিত এবং প্রতিদিন 2 ট্রে কেক বানাত। কিম তার ডায়েরিতে আরও লিখেছে, আমি এখন নতুন একটি রেসিপি খুঁজছি, যে রেসিপি আমার শরীরের কোনো ক্ষতি করবে না। কিন্তু আমি জানি না সেই রেসিপি আমাদের দোকানে চলবে কিনা, কারণ এই দোকানটি হচ্ছে আমাদের বংশের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। আর যদি আমি এমন কোনো রেসিপি পেয়ে যাই যেটা শরীরের কোনো ক্ষতি করবে না, সেই রেসিপিটি আমি আমার ছেলেকে শিখিয়ে যেতে চাই, যাতে আমার পরিণতির মতো আমার ছেলের পরিণতি না হয়। জিয়ান এবার বুঝতে পারি যে কেন তার বাবার রান্না করার সময় তাকে রান্নাঘর থেকে বের করে দিত। তার বাবা মূলত তার কোনো ক্ষতি চাইছিল না। এরপর জিয়ান ডায়েরির পৃষ্ঠা উল্টিয়ে সেখানে একটি লেখা দেখতে পায়, আজ 19 জুন 1990 সাল। আজকে অনেক বৃষ্টিমুখর একটি দিন। আজ জিয়ানের মা মারা গিয়েছে। আমি তার মৃত্যু কিছুতেই বিশ্বাস করতে পারছি না। সে মারা যাওয়ার আগে আমি তাকে একটি ক্রিস্টাল কেকের সিক্রেট রেসিপি বলেছিলাম। সে আমার কাছ থেকে কথা নিয়েছে যে আমি যেন তার ছেলেকে আমার পথে না হাঁটাই। এসব শুনে জিয়ানের মনে পড়ে যায় যে এসব নিয়ে সে তার বাবার সাথে কতটা খারাপ ব্যবহার করেছে। এবার আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেদিন সেলুনে জিয়ান তার বাবার সাথে খারাপ ব্যবহার করে চলে গিয়েছিল। আর এতে তার বাবা অনেক কষ্ট পেয়েছিল, আর সেখানে বসে সে কাঁদছিল। এসব কিছু পরে জিয়ান মনে মনে অনেক কষ্ট পেতে থাকে। এরপর সে চুলোর সামনে বসে তার বাবার মতোই কেক বানাতে থাকে, আর সে সেই ধোঁয়াও তার ভেতরে নিতে থাকে। ধোঁয়া নেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রচণ্ড কাশি শুরু হয়ে যায়। এতে তার ভেতরে যন্ত্রণা যেন আরো অনেক বেড়ে যায়। সবকিছু জানতে পেরে সে অনেক কষ্ট পায়। চুলোর সামনে বসে সে প্রচণ্ড কাঁদতে থাকে। এতদিন পর সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে যে সে বিনা কারণে তার বাবার সাথে কতটা খারাপ ব্যবহার করেছে। এমনকি সে তার বাবার সঙ্গে রাগ করে তাকে একা ফেলে শহরে চলে গিয়েছে। এরপর এসব কিছু মনে করে সবকিছুর জন্য সে তার বাবাকে মন থেকে ধন্যবাদ জানায়। আর সে বুঝতে পারে যে তার বাবা হল পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ একজন বাবা। এবার পরের দিন সকালবেলা সবাই দেখতে পায় জিয়ানদের দোকান খোলা। সবাই এটা দেখে বেশ অবাক হয়ে যায় এবং একে অপরকে বলতে থাকে জিয়ানের বাবা মারা যাওয়া সত্ত্বেও দোকান কেন খোলা রয়েছে। এরপর সেখানে গ্রামের সকল মানুষ চলে আসে। তখন জিয়ান হাতে কেকের ট্রে নিয়ে বের হয়। সবাই তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। জিয়ান তখন সবার উদ্দেশ্যে বলে, আজকে এই দোকানের শেষ দিন, কারণ আজকের পর থেকে এই দোকান আর খোলা হবে না। জিয়ানের কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। জিয়ানের বন্ধু জিহুক সবাইকে কেক বিলিয়ে দেয়। এবার জিহুক এখানে কেক খেয়ে চিৎকার করে করে বলে, এটা তো খুবই সুস্বাদু, একদম তোর বাবার মতোই হয়েছে। জিয়ানের হাতের কেক খেয়ে আজকে সবাই অনেক প্রশংসা করছিল, কারণ আজকে তার কেকের স্বাদ ছিল একদম তার বাবার হাতের কেকের মতো। জিয়ানের চাচাও তার হাতের কেক খেয়ে অনেক খুশি হয়ে যায় এবং বলে যে জিয়ানি হচ্ছে তার বংশের আসল বংশধর। এবার পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিয়ান তার ফ্যামিলির সঙ্গে নৌকায় করে সেই জঙ্গলটির দিকে যাচ্ছে, যেখানে একদিন সে তার বাবাকে যেতে দেখেছিল। জিয়ানের মেয়ে ইয়েন জঙ্গলের ভেতরে ঢুকে অনেক এক্সাইটেড হয়ে যায়। সে তার বাবাকে বলে, বাবা, জঙ্গলটা তো অনেক বড় আর এটা অনেক সুন্দর, তুমি আমাকে কেন এতদিন এখানে নিয়ে আসোনি? জিয়ান তখন ইয়েনকে বলে, এই জায়গাটি অনেক সুন্দর, তাই না মা? ইয়েন বলে, হ্যাঁ। এরপর তারা সবাই মিলে সেই জায়গাটিতে পৌঁছয়, যেখানে জিয়ানের বাবা প্রায় সময় এসে বসে থাকত। তারা সেখানে অনেকগুলো ক্রিস্টাল কেক দেখতে পায়। এমনকি তারা সেখানে ইয়েন গাছও দেখতে পায়। এই জঙ্গলটিতে এই গাছের পরিমাণ ছিল অনেক বেশি। মূলত এই গাছের কাঠ নেওয়ার জন্যই কিম প্রায় সময় এখানে আসত। এবার জিয়ানকে তার বাবার সেই লাঠিটি দেয়, যেটা তার বাবা ব্যবহার করত। জিয়ান লাঠিটি নিয়ে একটি স্তম্ভের উপর রেখে দেয়। এরপর জিয়াওকে বলে, আমি এখানেই থাকতে চাই, আমি আমাদের কেকের ঐতিহ্যকে হারিয়ে যেতে দেব না। কিন্তু জিয়াও তখন তাকে বলে, তবে এতে তো তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। জিয়ান তখন জিয়াওকে জড়িয়ে ধরে বলে, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি অলরেডি এমন একটি সুরক্ষিত ফ্লেভার তৈরি করে ফেলেছি যেটা হুবহু ক্রিস্টাল কেকের মতোই, তাই এখানে আমাদের জীবন বেশ ভালোভাবেই কেটে যাবে। এটা শুনে জিয়াও অনেক খুশি হয়ে যায়। এরপর জিয়ান তার পরিবারকে নিয়ে খুশি মনে বাড়িতে ফিরতে থাকে। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।